আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছিলেন যে সিলেটে এয়ারপোর্টে নামলেই হয়রানি, তারপর আমাদের ধারাবাহিকভাবে তিনটি জবাব দিই। প্লিজ। এয়ারপোর্টে হয়রানি আমার মনে হয় প্রত্যেক প্যাসেঞ্জার, আমরাও কিন্তু এয়ারপোর্টে গিয়ে আমাদের অনেক আইন কানুন সম্বন্ধে আমাদের জানার অভাব আছে। তারপর অনেক সময় বাংলাদেশের নাগরিকরাও যারা প্রবাসে থাকেন তারা যেমন অনেকটা না বুঝে অথবা না জেনে যদি কোনো অফিসার কোনো প্রশ্ন করে ওনারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যান। আমার মনে হয় এটা একসময় খুব বেশি ছিল, এখন কমে গেছে। উভয় পক্ষেরই সেবারে এটা আরও মানে দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রয়োজন। এবং একজন ট্রাভেলার বা সে ট্রাভেল করে লং রুট, যে কারণে তার টায়ার্ডনেস, তার মেন্টালিটি সবসময় একটু প্রভোকেটিভ থাকবে, ইরিটেটিভ থাকে। সেই কারণে সে যেমন এখানে এসেও আমরা এয়ারপোর্টে কিন্তু অনেক সময় দাঁড়াইতে হয়, ইমিগ্রেশন দাঁড়ায়, তারপরে অনেক প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট, অনেক কিছু দিতে হয়। আমি মন্ত্রী হিসাবেও আমাকে সেটা দিয়েও কিন্তু আউট হতে হয়। এখন যদি আমি বলি যে আমাকে কেন এতক্ষণ আটকে রাখা হলো, আমি একজন মন্ত্রী, একজন এমপি, এটা কিন্তু আসলে যৌক্তিক কোনো প্রশ্ন নয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তিনি যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ডেস্ক রয়েছে সেই ডেস্ককে সেখানে যোগাযোগ করেন, তার কিন্তু হ্যারাসমেন্ট কেউ করলে সেখানে তারাই হেল্প করবে। এই ব্যবস্থা বর্তমানে চালু আছে। নাম্বার 2 হচ্ছে, যিনি বলছেন যে আমাদের কি বলে রক্ষী বাহিনীর মতন উনার আলামত, উনি এমন আলামত বাংলাদেশে থাকেনই না, প্রবাস জীবনে থেকে তিনি এমন স্বপ্ন দেখা দরকার যে স্বপ্নের বাস্তবতা নাই। 71 থেকে 74 পর্যন্ত বাংলাদেশে কোনো আলামত না। 5 জন মহিলাকে বা 5 জন মানুষকে ডিবি গ্রেপ্তার, ডিবি সম্বন্ধে থেকে ওনার ধারণা কি আছে আমি জানি না। নিশ্চয়ই ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, সেটা ডিটেকটিভ ওয়েতে তারা যদি কাউকে আসামি মনে করে থাকে ধরে নেওয়ার অধিকার আমাদের পুলিশ অ্যাক্টেও আছে, যেমন আমাদের সিআরপিসিতেও আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি অবৈধভাবে কাউকে গ্রেপ্তার করা হয়, কোর্ট তো সেখানে রয়েছে। কনস্টিটিউশনের আর্টিকেল কি বলে 33-এ যে বিধান আছে সেই বিধান অনুযায়ী কাউকে তো 24 ঘন্টার বেশি গ্রেপ্তার করে রাখার সুযোগ নেই। আচ্ছা, গ্রেপ্তার যিনি হয়েছেন তার অবশ্যই কোর্টে আশ্রয় নেওয়া তার সুযোগ রয়েছে। আইনের শাসন যেখানে আছে সেখানে তার আইনে গিয়ে আশ্রয় নিতে পারবে। আর যিনি রক্ষী বাহিনীর অজুহাত তুলেছেন, আমি মনে করি তিনি বাংলাদেশের নাগরিক নয়, তিনি ব্রিটেনের নাগরিক হয়ে বাংলাদেশের সঙ্গে তার একটা রং হিউমার করার কোনো কারণ নেই। আমার মনে হয় তিনিও আমার মনে অন্ধকারে আছেন। তার এই অন্ধকারে থাকার কারণে তার এই প্রশ্ন করারও যোগ্যতা কতটুকু আছে আমি নিজে অনুধাবন করতে পারতেছি না। আমার মনে হয় 40 বছরের বাংলাদেশের যৌবনে তিনি এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সভ্য দেশ এবং বাংলাদেশের সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা রয়েছে, গণতন্ত্র রয়েছে, পার্লামেন্ট রয়েছে। তাই 71-এর আর 74 রক্ষী বাহিনীরা 27,000 লোক মুক্তিযোদ্ধা কে মারছে এই তথ্যটা উনি কোথা থেকে পেলেন, এই তথ্য সম্বন্ধে উনি আগে তথ্য দেখ, তারপরে উনার বিচার করার প্রশ্ন। তিনি আসলে বলতে চেয়েছিলেন আপনারা যে জাসদের 30,000 কর্মীকে আপনারা আপনাদের সময়ে, উনি জানেন কি 30,000 কর্মীর তালিকাটা কোথায় দেখান না একবার? উনি জাসদের না, কোনো ধরনের যে ব্যক্তি বাংলাদেশের আওয়ামী লীগের আমলে 33,000 কোনো কর্মী মারছে বলে আমার জানা নেই। আর আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে, আমাদের কাছে পিকচার আছে, যে একটা স্ট্যাটিস্টিক্স আছে। ওনার যদি সেই স্ট্যাটিস্টিক্স দেখার সুযোগ হয় তাকে তিনি সেটা দাখিল করুক, তারপরে আমি তাকে উত্তর দেব। থ্যাংক ইউ। লাস্ট কি কোনো আর কোনো প্রশ্ন ছিল? না, এগুলা মোটামুটি যেগুলা বলছেন যে সেগুলা প্রবাসীদের সমস্যার কথা বলেছেন। প্রবাসীদের সমস্যা হচ্ছে রক্ষা হবে না, প্রবাসী জমি দখল, না প্রবাস জায়গা জমি দখল। শুনেন, উনাদের জায়গা জমি দখল করলে হয়তো আমার যদি জানা, আমি একজন সংসদ সদস্য হিসাবে এলাকায় তো অনেক সময় অভিযোগ পাই, এখানে আসলেও পাই। হয় দেখবেন ওনার স্বাস্থ্য ভাই, নাহলে ওনার মামাতো ভাই কেউ বাড়ি ছেড়ে চলে আসছেন, নাহলে ওনার ভগ্নিপতি। এখন তাদের পারিবারিক যে সমস্যাগুলো আছে, বাড়িতে কেউ থাকে না, কেউ দখল করে। লন্ডন থাকলে উনি লন্ডনে যেখানে আছেন, যেভাবে ভালোভাবে আছেন, সেটা যদি তিনি তার বাড়িতে বর্তমানে তিনি আশা করেন, তাহলে এটা তার পরিবারের কোনো সদস্যের কারণে যে আক্রান্ত হন, সেটা যদি তিনি আইনের আশ্রয় থানায় মামলা করতে পারেন। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের সাথে উনি যোগাযোগ করতে পারেন। এর জন্য সরকার ব্যর্থ বা আমরা ওনাদের প্রতি কোনো দৃষ্টি দিচ্ছি না, এই কথাটা সঠিক নয়। তার তথ্য সংগ্রহ করে, এবং আমি আজকে গতকালকে আমি দেখেছি যে একজন জিজ্ঞেস করলো যে আমার তো দাগা আমার বাড়ি দখল করেছে। আমি জিজ্ঞেস করলাম কে করেছে দখল। এই কালকে আমি কি বলে সাউথার্ন সিটিতে গেছিলাম, সেখানে এই প্রশ্ন করার যখন বললাম যে আপনার বাড়িটা কে দখল করেছে, বলে আমার মামা। তাই আমি বললাম নিশ্চয়ই আপনি ফরাইজ পেয়েছিলেন, মামা হয়তো সেই ভাবছে যে এখন ওই জায়গাটা যাতে আমি আবার লন্ডন থাকার কারণে আমি আর ফরাইজটা বোনকে দিয়েছিলাম, সেটা ফেরত নিয়ে যাই। তো এটার জন্য আমার তো কোনো দায়িত্ব না, হয় ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে হবে, আর না হয় তোমাকে মামলা করতে হবে। তা আমার মনে হয় যে গভর্নেন্সের সিস্টেমটা সম্বন্ধে প্রবাসী যারা বাস করেন তাদেরকে অনুরোধ করব, তারা আমাদের কাছ থেকেও সেই সহযোগিতা নিতে পারেন। তথ্য জানার জন্য তাদের কোনো প্রয়োজন নেই, আমাদেরকে ফোন করতে পারেন, বা আমাদের দেশে গিয়ে আমাদের অফিস আছে বা আমাদের এলাকা আছে, তারা সেইভাবে আমার নির্বাচনী এলাকায়
প্রবাসীরা খুব আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত কোনো তথ্য আমার কাছে নাই। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় মাননীয় চিফ হুইপ, আমি আমি আমার কথাটা বলি আপনাকে। আমার সিলেটে একটা বাসা রয়েছে, সেখানে নামজারি যেটাকে বলা হয়, সেই নামজারি আরেকজনের অন্য নাম তুলে দিয়েছে। তো এই যে তথ্য বিভ্রাট যেটা, এখন সেখানে বাংলাদেশে দুর্নীতি হয় প্রচুর। এখন নামজারি আমাকে যদি না পায়, আমি বিদেশে থাকি, বিদেশে বসবাস করি, সেটা জানা আছে তাদের, এবং আমি ট্যাক্স দিয়ে আসছি। এইসব যে হয়রানিমূলক যেসব হয়, এগুলার ব্যাপারে সরকার কি কোনো ব্যবস্থা নেবে না? প্রথম কথা হচ্ছে যে মিউটেশন বা জমির মালিকানার যে একটা মানে হস্তান্তরিত যে একটা বিধান, সেটা একটা আইন হয়েছে বিএনপির আমলে, সেই আইনটা হয়েছে। আমরা সেই আইনটা কিন্তু এখনো কিন্তু আমরা মানিয়া এই সরকার কিন্তু আইনকে বাস্তবায়ন করতে যাচ্ছে। তো বিএনপি সরকার আমলে হওয়ায় বিএনপির পক্ষেই তখন কিন্তু বলছেন যে এটা সঠিক হয় নাই। তার কারণ কি, যা মিউটেশনের অর্থ হচ্ছে আপনার ছবি এবং যিনি বিক্রেতা তার ছবি অথবা ক্রেতার ছবি উভয়ের ছবি থাকবে। তারপরে আওয়ামী লীগ সরকার এটা কিন্তু খুব এনশিওর করেছে। আমি নিজেও আমার জায়গা খারিজ করেছি। 1 মাস আমাকে নোটিশ দেওয়ার পরে ইনকোয়ারি হয়েছে। তো ইনকোয়ারি হওয়ার পরে আমার সমস্ত দলিলপত্রাদি দখল করা কি বলে সাবমিট করার পরে দেওয়ার পরে তারা আমার এটাকে খারিজ করতে, সেই কারণে আমি হয়তো মনে মনে বিক্ষুব্ধ হতে পারি, আমার এটা কেন বিলম্ব হলো। কিন্তু কথা হচ্ছে যে আপনার ছবি থাকতে হবে, আপনার তথ্য হবে। এখন আমার মনে হয় মিউটেশন কিন্তু রং ভরার কোনো সুযোগ নেই। তবে সেটেলমেন্ট যেহেতু হয়েছে, সেটেলমেন্টের সময় তসদিদকৃত রেকর্ড আর বিফোর দ্যাট সেটা যে কোনো ফর্সা হয়ে থাকে, আমার মনে হয় সেখানে বিভ্রান্তি হতে পারে। তো সেটার জন্য বিধান আর্টিকেল 30 আছে সেটেলমেন্টের যে মানে রেকর্ড করার জন্য, অথবা 31 ধারা আছে, 30 ধারা আছে। এগুলো আপনি আশ্রয় নিলে, আইনের আশ্রয় নিলে নিশ্চয়ই সেটা আপনি জবাব পাবেন এবং সেটা সুবিচার পাবেন। মাননীয় চিফ হুইপ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। ইউরোপে প্রচুর ভিউয়ার রয়েছেন, দর্শক রয়েছেন, চ্যানেল আইয়ার এবং প্রবাসী বাঙালিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য। প্রথম কথা হলো যে প্রবাসীরা আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যারা বিদেশ বিভুরে থেকে আত্মীয় স্বজন, বাড়ি ঘর, জন্মস্থান ত্যাগ করে ওনারা বিদেশ বিভুরে এসে আয় দায় করে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন, এটা কিন্তু তাদের একটা বড় একটা অবদান, যার মাধ্যমে দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী একটা অবস্থানে আছে। তাছাড়া তাদের ভালো মন্দ সব কিছুই আছে। আমার মনে হয় যে আমরা তাদের কাছে এইটুকুই বলতে চাই যে আপনারা যেখানে থাকুন না কেন, আপনাদের সুন্দর দিন, আপনাদের সুন্দর জীবন ব্যবস্থা আরও যেন সুপ্রতিষ্ঠিত হয়, আপনাদের মাধ্যমে যেন বাংলাদেশের আরও উন্নতি সাধিত হয়, এবং আপনাদের কোনো ধরনের আইনানুগ সহযোগিতা অথবা আপনাদের কোনো ধরনের দেশের ভিতরে গিয়ে, যেমন আপনাদের ভোটার তালিকার জন্য আমরা ভোটার লিস্টের নামটা যে আইন করেছি, আমরা আরও কোন ধরনের সুযোগ সুবিধা নীতিগতভাবে আইনগতভাবে করা প্রয়োজন হয়ে থাকে, আপনারা বললে সেটা অবশ্যই আমরা করতে চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের অত্যন্ত সজাগ, এবং সেই কারণেই প্রবাসীরা আজকে খুব একটা যেটা ভোগান্তির শিকার হয়, এটা আমার মনে হয় যে সবাই আমার সাথে একমত হবে। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, তারা সুন্দর থাকলে আমাদের দেশ সুন্দর থাকবে। তাদের সমর্থন, যেমন 71-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রবাসীরা সাহায্য করেছিল বলেই আমরা বলিয়ান হয়েছিলাম। আজকেও আমরা আশা করি বাংলাদেশের 40 বছর বয়সে এই প্রবাসীরা আমাদের আরও সাহায্য বৃদ্ধি করলে, তাদের অর্জিত মুদ্রা দেশে প্রেরণ করলে আমাদের দেশ আরও সুখী সমৃদ্ধ হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই তারা দে আর নট অ্যাপার্ট ফ্রম আওয়ার এক্সিস্টেন্স। মাননীয় চিফ হুইপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে চ্যানেল আই স্টেট ডায়ালগের সকল দর্শক শ্রোতা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সংসদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, যাতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ এবং এভাবে আরও লাইভ টেলিকাস্টের মাধ্যমে বাংলাদেশের যে আভ্যন্তরীণ চিত্র, মানুষের যে বিদ্যমান অবস্থা, সেটা জানার সুযোগ করে দেবেন। এই জন্য আপনাদের আরও সমৃদ্ধি কামনা করে আমিও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।